নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে চা শ্রমিকদের বোনাসের দাবিতে 12 ঘন্টার পাহাড় বন্ধ। সমস্যায় পর্যটক থেকে ব্যবসায়ীরা, কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। 2015 সালে ডুয়ার্সের চা বাগানের এক বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের দায়ে আসামির 10 বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। চা শ্রমিকদের বোনাসের দাবিতে 12 ঘন্টা পাহাড় বন্ধ। কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। একটু সামনেটা ছেড়ে দিন। হ্যাঁ, সামনেটা ছাড়বেন। স্যার একটু সামনেটা ছেড়ে দিন। দিদি পাহাড় বন্ধ একটু বলুন না। পাহাড় যে বন্ধ হয়েছে আজকে 20% বোনাসের দাবি পাহাড়ে। শুনুন, এগুলো ওদের ট্রাইপার্টাইট মিটিং চলছে, ওরা ডিসাইড করুন। আপনি কি হস্তক্ষেপ করবেন? আপনি কি আমি মন সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি সেটা ওদের ট্রাইপার্টাইট মিটিং চলছে, লেবার কমিশনের সাথে, তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন ওদের সাথে বসে ঠিক করবে। এবং পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে। সবাই ডোয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করি সেগুলো হয়ে যাবে। 7 বছর পর পাহাড়ে ফের বন্ধ হলো দিদি। 7 বছর পর কোনো বন্ধ হয়নি, বাংলায় বন্ধ হয় না। মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই পাহাড়ে বন্ধ। সমস্যায় পর্যটকের থেকে ব্যবসায়ীরা। চা বাগানে 20% বোনাসের দাবিতে সকাল থেকে পাহাড় বন্ধ। দার্জিলিং এর পাশাপাশি কালিম্পংও বন্ধ চলছে। এদিন সকাল থেকে গরুবাথানেও বন্ধ চলছে। রাস্তায় রাস্তায় বন্ধ সমর্থকেরা দাঁড়িয়ে রয়েছে। গাড়ি চলাচলও বন্ধ করে দিয়েছে। আজ গরুবাথানে সাপ্তাহিক হাট, পুজোর মুখে সেই হাটও বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। সমতল থেকে বহু ব্যবসায়ী গাড়ি নিয়েই হাটে যায়। সব ব্যবসায়ী মাঝ রাস্তা থেকে সমতলে ফিরে আসছে। অপরদিকে আজ পাহাড়ের এই বন্ধ নিয়ে বাগডোগরা বিমানবন্দরে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে বন্ধ হয় না, বন্ধ নিয়ে রাজনীতিতে বিশ্বাসী নয় সরকার। পাহাড়ে 12 ঘন্টা বন্ধের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপাক্ষিক বৈঠক চলছে, এই বিষয়টি তারা ঠিক করবেন। বিষয়টি নিয়ে তিনি হস্তক্ষেপও করবেন না বলেও সাফ জানিয়ে দেন। সোমবার দুদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে উত্তরকন্যা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা রওনা দেন তিনি। आजको बन्द मालिक र ट्रेड युनियन, पहाडको 8वटा ट्रेड युनियन बीच सङ्घर्ष गर्नुको लागि बोनसको जुन नेगोसिएट थियो त्यो मिलाउनको लागि हामी 2 तारिक सेप्टेम्बर बसेको थियौँ डिटिएमा। तर उहाँहरूले चाहिँ त्यो जुन सिटिङलाई चाहिँ आजदेखि उता चाहिँ सिटिङ हुँदैन भनेर क्लोज एउटा चिठी हामीलाई धराएको थियो। त्यो चिठीमा लेखिएको थियो क्लियर रूपमा कि हामी 8.33 मात्रै बोनस दिन्छौँ भनेर। र त्यसको लागि हामीले त्यसलाई विथड्र गऱ्यौँ। र विथड्र गर्दाखेरि फेरि उनीहरू मालिक पक्ष चाहिँ सिधै गभर्मेन्टको घरमा गयो। गभर्मेन्टको घरमा गएपछि गभर्मेन्टले फेरि हामीलाई बोलायो र गभर्मेन्टको घरमा सिटिङ हामी कन्टिन्यू 4 पल्ट बस्दाखेरि पनि मालिक 13% देखि बोनस दिन राजी भएन। जब राजी नभएपछि पहाडको 8वटै ट्रेड युनियनले यो निर्णय गर्यो, हिजोको राति 8 बजी यो निर्णय गर्यो कि हामी पहाड बन्द गर्छौँ, 12 घन्टा पहाड बन्द गर्छौँ। र त्यो पहाड बन्द गरेको पश्चात पनि यो बोनसको कुनै निचोड निक्लेन भने त्यहाँदेखि आउँदो दिनमा फेरि आन्दोलन कुन तरिकाले गर्नुपर्छ, संयुक्त मञ्च जुन 8वटा पार्टी युनियनको छ त्यो युनियन फेरि बसेर आउँदो भावी कार्यक्रमहरू तय गर्नेछ। हामी एकदमै 20% देखि 1 इन्ची पनि तल झर्नेवाला छैनौँ योपालि। किनभने हामी तल झर्थ्यो पनि होला यो नेगोसिएटमा। तर मालिकहरूले नै एउटा यस्तो गद्दारपना देखायो कि वर्कर चाहिँ चिया कमानमा काम गर्ने मजदुर चाहिँ केही पनि होइन उसको लागि। त्यो खालको जुन बेउरा देखायो, डिटिएको फर्स्ट मिटिङदेखि पश्चात उनीहरू सिधै मालिकको घरमा गयो। तर जानुपर्ने मालिकको घरमा चाहिँ ट्रेड युनियन थियो। तर मालिक गएर चाहिँ आज यो गद्दारपना देखाएको हुनाले आज यो बन्द हामीले जारी राखेको छौँ।
घन्टे बन्दमा तपाईँको केही भएन, निर्णय भएन, तपाईँले के गर्नुहुन्छ? हामी कार्यक्रम फेरि हामी फ्याँकिहाल्छौँ। अर्को कार्यक्रम जुन कार्यक्रम चाहिँ भोलिदेखिको हाम्रो कार्यक्रम चाहिँ हामी बोनस थाप्नु भनेर अफिसको प्राङ्गणमा जान्छौँ, चिया कमानको अफिसको प्राङ्गणमा जान्छौँ र हामी त्यहाँ एउटा म्यानेजरलाई डेपुटेसन गर्छौँ। त्यहाँबाट पश्चात आएर बोनस हामीलाई दे भनेर हामी शान्ति भावमै त्यहाँनिर धर्ना दिन्छौँ। রবিবার ছিল বিশ্ব নদী দিবস, আর এই নদী দিবস উপলক্ষে নদী বাঁচানোর জন্য পুজো করলেন প্রকৃতি প্রেমীরা। রবিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মূর্তি নদীতে পরিবেশ প্রেমী যৌথ মঞ্চের তরফে যাবতীয় নিয়ম নীতি মেনে হয় এই পুজো। এই পুজোয় সামিল হলেন স্থানীয় তরুণরাও। দিনের পর দিন বিভিন্ন নদী ধ্বংস হচ্ছে, নদীর চল দখল করে হচ্ছে রিসর্ট, নোংরা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে, চলছে নদীতে অবৈধ খনন। এই পরিস্থিতি চলতে থাকলে নদী ধ্বংস হতে সময় লাগবে না। নদী রক্ষার জন্য প্রশাসন সহ সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার বলেন, আজ বিশ্ব নদী দিবস। এদিন মূর্তি নদীতে পুজোর মাধ্যমে সকল নদী রক্ষার আহ্বান প্রশাসন সহ সকলকে জানালাম। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের নদী আন্দোলনের কর্মী পরিবেশ প্রেমী শাহেদ কায়েস সহ পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার। আজকে বিশ্ব নদী দিবস। আমরা বিগত সময় পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে নদীর দস্যু যারা বা আমাদের এখানে যারা নদী মাফিয়া, যারা নদীর উপরে বালি বজরি তুলছেন, নদীর উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছেন, নদীর উপর বাঁধ দিয়ে বিভিন্ন রিসোর্ট কারখানা তৈরি করছেন, আবাসভূমি তৈরি করছেন, এসব তো অ্যাকচুয়ালি পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সেই সব মানুষদের প্রতি যারা নদীকে ধ্বংস করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের এইটা ঘোষণা যে ভাই নদীকে যেন করে হোক রক্ষা করতে হবে। নদীমাতৃক দেশ ভারতবর্ষ, নদী আমাদের মায়ের রূপ। আমরা সেইভাবে নদীকে আজকে পুজো দিয়ে আজকে এই মূর্তি নদীর এলাকায় যে আবর্জনা বা বিভিন্ন জায়গায় বাঁধ ফাঁধ দেওয়া হয়েছে বা কারেন্ট দিয়ে মাছ ধরবে, যা নদীর উপর যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য আমাদের সারাদিন ব্যাপী একটা আয়োজন চলছে নদীটাকে পরিষ্কার করা, সেটুকু আমরা করছি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে মিছিল করলেন জলপাইগুড়ি শ্রমিক কৃষক ক্ষেত মজুর সংগঠন সমূহ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে আজ পথে নামে জলপাইগুড়ি জেলা শ্রমিক কৃষক ক্ষেত মজুর সংগঠনগুলির যৌথ মঞ্চ। এদিন অভিযুক্ত তথা দোষীদের শাস্তির দাবি তুলে প্রতিবাদ মিছিলে সামিল হন যৌথ মঞ্চের কর্মীরা। মিছিলটি শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। দাবি একটাই, বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সংগঠনগুলির ডাকে আজকে এখানে আরজিকরের প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি। আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা এই ন্যায় বিচারের তাগিদেই আমাদের কৃষক সমাজ এবং শ্রমিক ক্ষেত মজুর তারা আজকে নেমে পড়েছেন। আমরা এই মিছিল সংগঠিত করব জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের সামনে। আমরা কৃষকরা শ্রমিক এবং ক্ষেত মজুর আমরা এই তিনটি সংগঠন তুলে ধরতে চাই যে এই বিচার করতেই হবে এবং এই বিচার জাস্টিস যাতে পাওয়া যায় সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আরজিকরের জাস্টিস যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারি। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম আশিস সরকার, আমি সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধান মার্কেটে ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলিগুড়ির বিধান মার্কেটে। এই ঘটনার পরে একরাশ ক্ষোভ উগরে দেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। এ নিয়ে রবিবার এক বিশেষ বৈঠকের ডাক বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির। এই বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধান মার্কেটে আসার জন্য অনুরোধ জানানো হয়। অপরদিকে উত্তরবঙ্গে দুদিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরকন্যার উদ্দেশ্যে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকেই বিধান মার্কেটের প্রসঙ্গ তোলেন তিনি এবং আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা জানান। এদিন 6টি দোকানের জন্য 1 লক্ষ টাকা ও বাকি দোকানগুলির জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরে বিধান মার্কেটে যেই দোকানগুলি পুড়ে ছাই হয়েছিল সেই দোকানগুলি পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তিনি।
করলেন দোকান বানিয়ে দেবেন বললেন। এখন একজন কোশ্চেন করুন, দুজন দিক থেকে কোশ্চেন করছে, কি করে উত্তর দেবো? না বললাম মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করলেন এবং মন্ত্রী আসলেন, আপনাদের কি মতামত? সেটা খুব খুশির দিন, মানে খুশির আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের দরদটা বুঝতে পেরেছেন। তবে উনি 1 লাখ টাকা করে সবাইকে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন, আমরা তাতে খুব খুশি। ওনার সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাই শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, এবং আমরা এটাও জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি নিজে আমাদের এই মার্কেটে হস্তক্ষেপ করুন, কারণ আমরা কারোর সঙ্গে কথা বলে শান্তি পাচ্ছি না, আমাদের মনের কথাটা কেউ শুনছে না, আমাদের যে দরদটা কেউ মন দিয়ে শোনে না, সবাই আধা শুনে বেরিয়ে যায়। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপই চাই, যে মুখ্যমন্ত্রী আমাদেরকে বসে আমাদের সঙ্গে কথা বলুক, আমরা শান্তি পাবো। মুখ্যমন্ত্রী জানতে পারলো যে আমাদের দুর্দশার কথাটা, আমাদের দুর্দশার কথা কিন্তু কেউ শোনে না। আমরা বারবার বলে আসছি আমার মার্কেটে 5টা আইন চলে, এটা আমি বারবার প্রত্যেকবার মিডিয়াতে বলছি যে আমার মার্কেটে 5টা আইন চলে, কারোর 11 মাস, কারোর 5 বছর, কারোর 9 বছর, কারোর এলওটি, কারোর 99 ইয়ার্স লিজ। যারা লিজ আছে তারা লোন পাচ্ছে, ইন্স্যুরেন্স পাচ্ছে, আমরা এই নিচের দোকানদার কেউ আমরা লোনও পাই না, আমরা ইন্স্যুরেন্সও পাই না, এটা আমি প্রত্যেক মিডিয়াকে বলছি। তাই আমি চাই মুখ্যমন্ত্রী আমাদের শহরে এসছেন, যদি উনি আমাদের ওনার একটু কিমতি সময় যদি বের করে আমাদেরকে আধা ঘন্টা টাইম দেয়, তাহলে আমরা আরও খুশি হতাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। অরূপ বিশ্বাস কি বললেন? অরূপ বিশ্বাস বললেন যে মুখ্যমন্ত্রী আপনাদের টাকা রেটে অ্যানাউন্স করেছে, উনি সমস্ত শুনলো কী কী আছে, আমি আমার মার্কেটের যা পেপারস আছে ওনাকে দেখালাম, উনি দেখলো, বললো ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি আবার আগে থেকে বলবো। আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তিনি বলেছেন কর্পোরেশন সেই দোকানগুলো ঠিক করে দেবে। আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং আমাদের এখানে যারা ব্যবসায়ী সংগঠন আছেন তারাও সবাই সঙ্গে আছেন। আমরা চাই দ্রুত তারা দোকানগুলো ঠিক করে নিয়ে পুজোর আগে আবার ব্যবসায় তারা নিবেশ করবে। এর আগেও অনেকবার আপনি এসেছিলেন, তখনও আগুন লেগেছিল, আপনি বলেছিলেন এই মার্কেটকে পাকা করা হবে, আপনি বলেছিলেন মার্কেট কমিটিতে এসে মিটিংও করেছিলেন, কি বলছেন? প্রসেস চলছে, পুরসভা থেকে তো অনেক রকমই কথা হচ্ছে, এত মানুষ, এতগুলো দোকান, সবাইকে একত্রিত হতে হবে, বসতে হবে, ব্যবসায়ী সমিতিকে এক হতে হবে। আমাদের তরফ থেকে, আমাদের পুরসভার তরফ থেকে তো প্রয়াস জারি আছে। অরূপদা একটা কথা, সেটা হলো যে এসজেডি এর আন্ডারে এই বাজারটা আছে, জমিটা, তো ব্যবসায়ীদের ব্যাপার হচ্ছে যে এসজেডি এর কাছে থাকার জন্য ওরা কিন্তু উন্নয়ন করতে পারছে না, সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা দাবি করছেন, এবং রাজ্য সরকার উন্নয়নের নিরিখে আমরা যদি ব্যবসায়ীদের কাছ থেকে কোনো রকম মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে কোনো রকম আমরা তাদের কাছে আবেদন পাই, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে। 66 বছরের পুরনো বাজার, আমি বারবারই বলছি, আমি তাহলে ব্যবসায়ী সমিতি যারা আছেন, যারা সংগঠন আছেন, তারা একটা যদি সবাই মিলে এক হয়ে একটা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করেন, তাহলে আমরা সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। আমার কাছে এরকম কোনো খবর নেই। সপ্তাহ পেরিয়ে এই বাংলার সেরা উৎসব দুর্গোৎসব, বাড়ি থেকে প্যান্ডেল সর্বত্রই সাজো সাজো রব। কিন্তু ঠিক এই সময় দুর্গা মণ্ডপ থেকে চুরি হয়ে গেল 13টি কাঁসা পেতলের ঘণ্টা। আর এতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালবাজারের ওয়াসাবাড়ি লাগোয়া একটি দুর্গাপুজো মণ্ডপে। জানা গিয়েছে ওয়াসাবাড়ি চা বাগান লাগোয়া কালিম্পং জেলার মংপং থানা এলাকায় একটি দুর্গা মন্দির রয়েছে। বনাঞ্চল ঘেরা এই মন্দিরে নিয়মিত পুজো হয়। বছরের বিভিন্ন সময় নানা উৎসব হয়। বহু পুণ্যার্থী পুজো দিতে আসেন। অনেকের মনস্কামনা পূর্ণ হলে মন্দিরে ঘণ্টা দান করেন। সেই ঘণ্টা মন্দিরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা হয়। সেই ঘণ্টা বাজিয়ে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করে। রাতে মন্দিরে কেউ থাকে না। এহেন মন্দিরে 9 করে 13টি ঘণ্টা চুরি হয় গত সপ্তাহে। মন্দির কমিটির পক্ষে আশা শাহী বলেন, গত রবিবার যখন পুজো দিতে আসি তখন দেখি 6টি ঘণ্টা নেই, তারপর আবার দেখি আরো 7টি ঘণ্টা নেই। বাকি ঘণ্টা খুলে ভেতরে রেখে দিয়েছি। পুলিশের কাছে এজাহার করেছি, বলেছি বিষয়টি দেখতে। अब के भन्नु, पहिला पनि त्यस्तोहरू त चोरी थुप्रो भयो होइन, र पनि मैले अब त्यस्तो मान्छेहरूलाई त मैले भने तर केही भएन समाधान। अनि पछि अहिले म यो अगस्टमा लास्टमा मेरो त्यो यहाँ थियो हस्पिटल गएको थियौँ हामी, अन्त उतै राजीकोमा बसेको थियौँ र आउँदाखेरि अस्ति मङ्गलबार गएर हेर्दा सबै घन्टीहरू चोरेको थियो। जम्मा 13वटा घन्टी चोर्यो मन्दिरबाट। त्यो घन्टीहरू चाहिँ मन्नत मागेर, मन्नत जसको माने मन्नत पुरा भयो होइन, उसले लगेर टाँगेको थियो त्यहाँ।
टाँगेको थियो। आज मेरो मनोकामना पूर्ण भएपछि म यो टाङ्छु। कसैले नानीहरूको नाममा छोराछोरीको नाममा टाँगेको थियो। अब त्यो सबै मनोत पुरा भएर चाहिँ उनीहरूले टाँगेको। जम्मा 31वटा घन्टा थियो। अब 13वटा चोरे त्यहाँबाट। ठुलो घन्टी पनि चोरी भयो। ठुलो 2टा घन्टी पनि लग्यो। कसले गर्यो होला यो चोरी? अब अज्ञात कोही चोरीहरूले अब त्यसरी लग्यो। तले पुलिसमा यो शिकायत दिनुहुन्छ? मैले खै रिपोर्ट त गरौँ भनेको, गर्नुहुन्छ? गर्नु भनेको। के माग गर्नुहुन्छ पुलिस प्रशासनसँग? अब के माग गर्नु, अब चोरी भयो, यसरी चोरी भयो। अब तपाईँले हेरिदिनुहोस्, चोरलाई अब सक्नुहुन्छ भने पक्रिनु भन्नु पर्यो। त्यो घन्टी पनि घन्टी अब कहाँ अब त्यसरी लगेर बिक्री गर्छ, त्यो त सायद खोज्यो भने पाउनु पनि सक्छ। अच्छा, तपाईँ नाम परिचय? आशा साई। तपाईँको पद? त्यहीँ अब मन्दिरमा पूजा गर्छु, पुजारी कार्यबाट घन्टी चोरी भएको रहेछ। हामीलाई त अब थाहा भएन। अनि थुप्रै भन्दा पनि मोटामोटी घन्टी त थुप्रै थियो, तर त्यसमा 14-15वटा चाहिँ चोरी भएको रहेछ। अनि बडीले थाहा पाएर चाहिँ अरू घन्टी चाहिँ भित्र राखेको रहेछ। र अब को मान्छेले लग्यो त्यो त अब थाहा पत्ता छैन। तर अब हामी चाहिँ यही भन्छौँ, यसरी नगर्नुपर्ने थियो। हाम्रो गाउँको मन्दिर हो होइन, बाहिर कसले लग्यो कि यहाँ कसले लग्यो कि हामीलाई त त्यो थाहा भएन। तर अब यसको विषयमा चाहिँ हामी सबै मिलेर जुन प्रकारको घटना भएको छ, आइन्दा यस्तो घटना नहोस्, यसरी चोरी नगरिदियोस् कसैले पनि। यो गाउँको मन्दिर हो, हाम्रो मन्दिर हो, सबैको मन्दिर हो। আসন্ন মহালয়া, তাই এখন রেডিও সারাইয়ে ব্যস্ত রেডিওর কারিগরেরা। শেষ মুহূর্তে মহালয়ার জন্য তৈরি হচ্ছে রেডিও। বছরভর টেকনোলজির প্রাচুর্যে রেডিও বলে যে আলাদা একটি বস্তু রয়েছে, সেটির কথা মনেই থাকে না আমবাঙালির। মহালয়া আসতে স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আমবাঙালি। মহালয়ার আগ মুহূর্তে রেডিও সারাই করতে জলপাইগুড়ির রেডিওর দোকানে মানুষজনেরা। আসলে বাজলো তোমার আলোর বেনু, কারোর কারোর কাছে আজও ফিরিয়ে দেয় সেই ফেলে আসা দিনগুলি স্মৃতি। আর সেটাই রেডিওর হাত ধরে। বর্তমানে ইউটিউব, MP3 ফাইল, সিডি, যাতে সেই প্রোগ্রামের রেকর্ডিং থাকুক না কেন, মহালয়ার ভোরে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান শোনার মধ্যে হয়তো লুকিয়ে আছে বাঙালি স্মৃতিসত্তা। তাই আজও জলপাইগুড়িতে মহালয়ার ঠিক আগে রেডিও সেট সারানোর এত ব্যাকুলতা। জলপাইগুড়ির এক রেডিও বিক্রেতা গৌতম দাস দীর্ঘ 40 বছরের ব্যবসার পাশাপাশি রেডিও খারাপ হয়ে গেলে ঠিক করে আসছেন। তার দোকানে যেতেই দেখা গেল বছরের অন্যান্য সময়ের থেকে একটু ভিন্ন ছবি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ সামনেই যে মহালয়া। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনতেই এখন রেডিও সারাই করতে আসছেন অনেক ক্রেতা। বর্তমানে এখন সেই রেডিও সারাইয়ে ব্যস্ত গৌতম বাবু। তবে গৌতম বাবুর সাক্ষাৎকার নেওয়া হলে তিনি বলেন, পারিশ্রমিক কম হলেও তিনি আনন্দিত, তবে কিছুটা হলেও এখনো রেডিওর চল রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে ক্রেতাদের বক্তব্য, বর্তমান যুগে মোবাইল টিভি থাকলেও রেডিওতে মহালয়া শোনার পেছনে এক বিশেষ আমেজ রয়েছে। তাই মহালয়ার আগেই যেন রেডিওর কথা মনে পড়ে যায়। সেই রেডিওই সময় সরণি বেয়ে মহালয়ার আগে ফিরে আসে হারানো স্মৃতি নিয়ে, যে স্মৃতিতেই লুকিয়ে থাকে আপন সত্তা। সব মিলিয়ে নস্টালজিয়া বোধহয় একেই বলে। চলে আসলো তো কি সেই পুরনো কি সেই একই ব্যবসা বাণিজ্য চলছে? হ্যাঁ, সেই ব্যবসা বাণিজ্য চলছে, তবে গরমের জন্য এবারে ব্যবসা বাণিজ্য একটু কম। মহলও তো আসবে, মহলে শুনবে, সারা জীবনে এটা থাকবে। এই তো যত দিনই যাক না কেন, এটা পরম্পরায়, এটা সংস্কৃতি আমাদের যে বাঙালি উৎসবের আগে যে হয়। রেডিওর গুরুত্ব থাকবে, রেডিওর গুরুত্ব তো আছেই। রেডিওতে মহলায় যে শুনে যা আনন্দ পাবে লোকে, অন্য তো কিছু পাবে না, পাওয়া যায়ও না। এখন কেমন বাজার আপনার? আছে মোটামুটি, একটু মোটামুটি। আমাদের বাজারটা ওঠে যে মনে করেন 5-7 দিন আগে। কী কী এনেছেন এবার রেডিওর মধ্যে? রেডিওর মধ্যে এইসব আমাদের নতুন মডেল যেগুলো এসছে, অপর্ণা, অর্পণ, এইসব মডেলগুলো, সন্তোষ। রেডিও কি এখন লোক নেয়? হ্যাঁ হ্যাঁ, রেডিও নেয়। বিশেষ করে পূজার কয়টা দিন জন্যই লোকে শোনার জন্য রেডিওটা ব্যবহার করে। তার জন্য সারা বছর কোনো রেডিওর কোনো প্রয়োজনীয়তা মনে হয়। আর আপনার কি কাজ কি এই কয়টা দিন? এই কয়েকটা দিনের জন্য কাজটা বেশি পড়ে আমার। এখন কি পুরো কাজ চলছে? এখন পুরো কাজ চলছে, আর তো বেশি সময়ও নেই। আচ্ছা, আমি তো এসছি ওনার দোকানে, আমার রেডিওটা নিয়ে এসছি। এখন সমস্যাটা হলো যে প্রত্যেকবারই মহালয়ার আগে, যেহেতু রেডিওটা আমার অনেক পুরনো, তো মহালয়ার আগে রেডিওতে মহালয়া না শুনলে ঠিক সেই ফিলিংটা আসে না। রেডিওর নবটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে শোনা, প্রথম যে আওয়াজটা,
ওর একটা আলাদা ইমেজ আছে, ওটার জন্যই মানে আমরা সবসময়, আমি চাইলে আপনার যেমন এখন পাওয়া যায় রেকর্ডেড মহালয়া, ওটাকে পেন ড্রাইভে নিয়ে শুনতেই পারি যেমন করে সবাই শোনে, বা আমাদের এখন বনেদি বাড়িতে একটা কালচার থাকে যে রেডিওতে মহালয়া না হলে, যখন আমার বাবাও দেখবেন রেডিও সবসময় আমাকে বলে যে রেডিওটা সারিয়ে নিয়ে আয়, রেডিওটা সারিয়ে নিয়ে আয়, ওই স্পিকারে শুনবো না, রেডিও দিয়ে শুনবো। ওই জন্য আমি রেডিওটা ওনাকে সারাতে, ওনাদের বহুদিনের প্রতিষ্ঠান, আর আমাদের বরাবরই আমরা ওনার কাছ থেকে সমস্ত কাজ করাই, আর এই প্রতিষ্ঠানের উপর আমাদের আস্থা ভরসা সবসময় আছে। এই জন্য রেডিও নিয়ে আজকে ওনার এখানে আসা। আমার নাম বেদান্ত দত্ত। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটান হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। নাবালিকা ধর্ষণের দায়ে আসামির 10 বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। আজ এই রায় দেন বিচারক ইন্দিবর ত্রিপাঠী। ডুয়ার্সের একটি চা বাগানে এক মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় 9 বছর বাদে এদিন অভিযুক্তের 10 বছরের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি জেল হেফাজতে রয়েছে। এদিন জেলা আদালতে পক্সো কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে পক্সো কোর্টের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান। তিনি বলেন, 2015 সালের অগস্ট মাসে ডুয়ার্সের এক চা বাগানে ঘটনা ঘটেছিল। স্কুল থেকে বাড়ি ফিরে ওই নাবালিকা ছাত্রী বাড়ির পাশে শৌচকর্ম করতে গিয়েছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোর করে তাকে বাগানের নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার কাছে ঘটনা শুনে পরিবার স্থানীয় থানায় অভিযোগ জানায়। তারপরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন মামলাটি পক্সো কোর্টে চলছিল। তিনি আরো বলেন, এই মামলায় মোট 8 জন সাক্ষী ছিলেন। 10 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, অনাদায় আরো 3 মাসে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নাবালিকাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে। এটা পক্সো আদালতের, এটা হচ্ছে 2015 সালের কেস। ক্রান্তি আউটপোস্টের একটি কেস, যেটা মালথানার অন্তর্গত। ক্রান্তির একটি চা বাগানের ঘটনা। মেয়েটি মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী, যার বয়স 16 বছর। তাকে এই আসামি, সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরে নেচার্স কলের জন্য গিয়েছিল নদীর ধারে, তখন এই আসামি নদীতে স্নান করছিল। সে এই আসামি মানে ভিকটিম গার্লকে টেনে নিয়ে গিয়ে একটি পাশের জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। তারপরে মেয়েটির বাড়ির লোকরা যখন খোঁজাখুঁজি করতে থাকে, তখন মেয়েটি নদীর ধার থেকে ফিরবার পথে তার ছোটো বোনের সঙ্গে আগে দেখা হয়। তাকে কাঁদতে দেখে তার ছোটো বোন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে ঘটনার কথা জানায়। ওই আসামি তাকে ধর্ষণ করেছে এই কথা বলে।
তারপরে তারা বাড়িতে ফিরে যায়। তার বাবা এবং মা তারা চা বাগানে কাজে গিয়েছিল। তারা ফিরে আসবার পর তাদেরকে সমস্ত ঘটনা জানানোর পর তার বাবা ক্রান্তি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মাননীয় পক্সো আদালতের বিচারক ইন্দ্রবার ত্রিপাঠী এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায় আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 2 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিএলএসকে অর্ডার করেছেন। এটা 2015 সালের ঘটনা। আসামি বিচারাধীন বন্দী ছিল। আসামি মানে ঘটনার পরেই আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তখন থেকে সে ভেতরেই আছে। বেশ কিছু কিন্তু ঘটনা ঘটলো এবং রায়দানও কিন্তু বেশ। হ্যাঁ, এটা 2015 সালের ঘটনা, অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের ঘটনা। এটাতে 10 বছর মিনিমাম পানিশমেন্ট আছে। মহামান্য আদালত একে 10 বছরের সাজা দিয়েছে। আমার নাম দেবাশিস দত্ত, আমি পক্সো আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। অনারিয়ামের দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এসইউসিআই সমর্থিত অল বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের। বকেয়া মাসিক অনারিয়ামের দাবিতে দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই সমর্থিত অল বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন। এদিন তারা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সিএজি, এভিডি ও ডিটিডিরা মূলত স্বাস্থ্য দপ্তরের সহায়ক হিসেবে কাজ করে থাকেন। অল বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে এই সমস্ত স্বাস্থ্য দপ্তরের সহায়ক কর্মীরা সঠিকভাবে ভাতা বা অনারিয়াম পাচ্ছেন না। আর পুজোর আগে তাদের এই সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার দাবিতেই আজকের এই বিক্ষোভ প্রদর্শন। সিএমওএইচ দপ্তরের সামনে থেকে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সচেতন করে চিকিৎসা নিয়ে এবং কিছু ঔষধপত্রও তাদের বিতরণ করে, তাদের মাধ্যমে বিতরণ করা হয়। ঘুরে ঘুরে তারা এটা করেন। আর টিডিরাও, বিশেষ করে টিডিরা মানে সন্তান সম্ভাবনা মায়েদের দেখভাল করেন। তাদের কখন কি করতে হবে, কখন হাসপাতালে নিতে হবে, কখনো আশাকর্মীদের কাছে নিতে হবে, এই কাজটা ঘুরে তারা করেন। এবং সেন্টারগুলি নিতে তারা যে কাজটা তাদের করার কথা না তবু তারা করেন। ঘর ঝাড় দেওয়া, জল আনা, এই সমস্ত কাজও করেন। আর এভিডি যারা, তারা হলো ভ্যাকসিন ক্যারিয়ার করে। বিভিন্ন জায়গায় ইমিউনাইজেশন ক্যাম্প যেগুলো আছে সেখানে তারা সেন্টারগুলোয় ভ্যাকসিন নিয়ে যান, নিয়ে আনেন। কারো দেখা গেল 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 35 কিলোমিটার তারা আপ ডাউন করে। কেউ বাইক নিয়ে যায়, বাইকের তেলের পয়সাও আসে না তাদের যে পয়সা। এদের এক কথায় কি বলে হাসপাতাল অনুমোদিত এরা কি আসলে? এদেরকে 3টা তো আলাদা। সিএইচজি মানে কমিউনিটি হেলথ গাইড, টিডি মানে ট্রেন ধাই, আর এবিডি মানে হলো অল্টারনেটিভ ভ্যাকসিন ক্যারিয়ার। আচ্ছা, এদের কি বকেয়া রয়েছে? এদের এই সামান্য টাকাও মাসের পর মাস বকেয়া পড়ে আছে এবং তাদের যে টাকাটা পাঠায় কোন মাসের পাঠালো সেটা উল্লেখ করে না, কোন মাসের পাঠালো কোন মাসের বকেয়া রইল। এদের অনেকেই আছে বড় মোবাইল নাই, অনেকেই আছে তার কত আয় এলো না গেলো তারা বুঝতেও পারে। জলপাইগুড়িতে কত? এরা কি গ্রামীণ এলাকায় কাজ করে? গ্রামীণ এলাকায় কাজ করে। সংখ্যা কত রয়েছে? জলপাইগুড়ি জেলায় আপনার এক একটা ব্লকে বিভিন্ন রকম আছে। কোনো ব্লকে 100 আছে, কোনো 100-র উপরেই আছে সব ব্লকে, সব মিলে। তাতে 7টা ব্লকে 700-র উপর, প্রায় হাজারের মতো আছে সব। আপনার নাম আর পরিচয়? আমার নাম, আমি তো এমনি জীবন সরকার, আমি এআইইউটিসির জেলা সভাপতি। ছাত্রীদের নিয়ে আয়োজিত হলো বিজ্ঞান মডেল প্রদর্শনী। সোমবার জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এই 1 দিবসীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একদিনের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে মারোয়ারি বালিকা বিদ্যালয়ের 8ম, 9ম ও 10ম শ্রেণীর প্রায় 40 জন ছাত্রী। শিক্ষক সুবীর সরকার ও শুভময় খাঁ কর্মকার ছিলেন এই অনুষ্ঠানের বিচারক। এই দুজন বিচারক মডেলগুলোর উৎকর্ষতা বিচার করে তার মূল্যায়ন করেন। বিজ্ঞানের প্রতি ভীতি দূর করতে এবং বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। আগামী দিনে ছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে যাতে কোনো ভীতি না থাকে তার জন্য এই ধরনের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন আরো বেশি করে করা হবে বলে বিদ্যালয় সূত্রে খবর। ওদের যে মডেলগুলো সেগুলো অনেকগুলোই নতুন ধরনের চিন্তাভাবনা, নতুন দিগন্ত বিজ্ঞানকে বিকশিত করার যে প্রয়াস ওদের, এটা সত্যিই আমাকে ভীষণ প্রভাবিত করেছে। ওরা প্রত্যেকেই দারুণভাবে চেষ্টা করেছে তাদের চিন্তাভাবনাগুলোকে মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করার, এবং তারা করেওছে। সঙ্গে তারা যে সুন্দর মডেলগুলো বানিয়েছে বিজ্ঞান ভিত্তিকভাবে, এবং সেগুলো কীভাবে ব্যবহারিক জীবনে কাজে লাগানো যায় সেগুলো সেই ওয়ার্কিং মডেলগুলো হাতে কলমে বুঝিয়ে দিয়েছে। সেগুলো কিন্তু সত্যি অনুকরণযোগ্য অন্য ছাত্রীদের।
আমার মনে হয় বিভিন্ন স্কুলের থেকেও যদি এরকমভাবে প্রতিটি স্কুল যদি অংশগ্রহণ করায় তাদের ছাত্রছাত্রীদেরকে, তাহলে প্রত্যেকটি ছাত্রছাত্রী বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে, এটাই আমার বিশ্বাস। ताकि उनके अंदर विज्ञान के प्रति चेतना जागृत हो सके और विज्ञान को वो एक नए रूप में जान सके कि मात्र एक विषय नहीं है, बल्कि हमारी रोज़मर्रा के दिनों में हमारे उपयोग में आने वाली एक ऐसा सब्जेक्ट है जिसके थ्रू हम हर प्रॉब्लम का समाधान कर सकते हैं। 8वीं से लेकर कक्षा 10वीं की छात्राएं हैं और यहाँ भाग लेने वाली सभी छात्राओं को प्रोत्साहित करने के लिए भविष्य में हम इन सबको उत्तर बंगाल कृषि विश्वविद्यालय में भ्रमण के लिए ले जाएंगे। यहाँ पे टोटल 35 पार्टिसिपेंट्स हैं। ये सिर्फ हमारे विद्यालय की छात्राओं के लिए है। हम सभी शिक्षिकाओं ने, तमालिका दत्ता मैडम ने, पारोमिता दत्ता मैडम ने, पिंकू मैडम, हमारे विद्यालय की अन्य सभी शिक्षिकाओं ने सहयोग दिया है और सभी के सहयोग से आज का ये कार्यक्रम सफल हो सका है। जी हाँ, बिल्कुल। आज का हमारा ये कार्यक्रम तो एक शुरुआत मात्र है। निकट भविष्य में हम ऐसे कई सारे प्रोग्राम करने वाले हैं जिसमें हम केवल मात्र अपने विद्यालय को ही नहीं वरन अन्य जो विद्यालय है उन सबको आमंत्रण देंगे कि इस प्रकार का एक विज्ञान सम्मेलन हो जहाँ पर छात्राएं आएँ और एक दूसरे का जो थॉट है, एक दूसरे की जो सोच है विज्ञान के प्रति वो साझा करें एक दूसरे से, ताकि इसके साथ साथ उनके मन में एक नई धारणा जागृत हो सके जिससे समाज भी लाभान्वित। दरअसल बात ये है कि हमारे जो विद्यालय की छात्राएं हैं ये फर्स्ट जनरेशन लर्नर है, तो जब हम विद्यालय में पठन पाठन कराते हैं तो उस दौरान हम सभी शिक्षिकाओं ने एक बात महसूस की है कि इनके अंदर विज्ञान के प्रति एक भय जैसा कुछ है। मतलब इनको थोड़ा सा विज्ञान की बात जब भी आती है तो ये अपने आप को थोड़ा सा पीछे कर लेते हैं, तो इनको प्रोत्साहित करना ही हमारा आज का इस कार्यक्रम का मूल उद्देश्य था। इसीलिए हम अन्य विद्यालयों को आज इस प्रोग्राम में शामिल नहीं किए हैं, अपितु केवल मात्र अपने ही विद्यालय की छात्राओं को हमने लिया है, पर निकट भविष्य में हम सभी विद्यालयों को जरूर आमंत्रित करेंगे। बिल्कुल बिल्कुल। हमारे यहाँ पे आज 2 जजेस हैं, एक सुबीर सर है और शुभमय सर है जो हमारे जजेस के रूप में यहाँ पर आए हैं। उन्होंने अपना बहुमूल्य समय हमें दिया है, बच्चों के साथ उन्होंने काफ़ी समय बिताया है, अपने ज्ञान से उन्होंने काफ़ी लाभान्वित किया है बच्चों को। विज्ञान के बारे में कई सारी ऐसी नई बातें, नए तथ्य उन्होंने बताए हैं जिससे हमारी छात्राएं लाभान्वित हुई हैं। জলপাইগুড়ি থেকে জাতীয় স্তরে মেয়েদের হাতের তৈরির জিনিস নিয়ে যাবার পরিকল্পনা জনশিক্ষণ সংস্থার তরফ থেকে। মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার জলপাইগুড়িতে একটি জনশিক্ষণ সংস্থার তরফে হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই মেলার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন শিল্পকলার ছোঁয়া মিলছে মেয়েদের হাতে তৈরি বিভিন্ন পোশাকে। হস্তশিল্প মেলার উদ্যোক্তা শৈবাল বসু বলেন, ভোকাল ফর লোকাল এই কথাকে মাথায় রেখে এগিয়ে চললে আমাদের অর্থনৈতিক গ্রাফ অনেকটাই ত্বরান্বিত হবে। এই মেলা কোনো ব্যবসায়ীর স্বার্থে নয়, সম্পূর্ণভাবে মেয়েদের স্বনির্ভর করাই মূল লক্ষ্য। যদিও বৃষ্টির কারণে মেলার কিছু ক্ষতি হলেও মেলা চলবে আগামী 2রা অক্টোবর পর্যন্ত। জলপাইগুড়ি দিশারি ক্লাবে 27 থেকে 29 তারিখ হস্তশিল্প মেলা ছিল, কিন্তু প্রথম 2 দিন বৃষ্টির জন্য এই মেলাটাকে এক্সটেন্ড করে 2 অক্টোবর অবধি করা হয়েছে। এখানে বিভিন্ন মেয়েরা যারা বিভিন্ন হাতের কাজের জিনিস জানে এবং বিভিন্ন বুটিক আছে তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে এই মেলাটি করা, এবং আগামী দিনে জলপাইগুড়ি জেলার সমস্ত মেয়েদের হস্তশিল্পের যত কাজ আছে তারা আমরা লোকাল লেভেলেও প্রমোট করব। তাদেরকে আমরা কাঁচামালও সাপ্লাই করব খুব কম প্রাইসে, যেটা তারা কলকাতা, শান্তিনিকেতন বা দিল্লি থেকে আনে, এবং সেই মেয়েদের হাতের কাজের বিভিন্ন জিনিস আমরা ন্যাশনাল লেভেলেও আমরা ওইটা ওয়েবসাইটের মাধ্যমে এবং বিভিন্ন এক্সপোর্টারের সাথে যোগাযোগ করছি যাতে তাদের জিনিসটা সারা ভারতবর্ষব্যাপী এবং বিভিন্ন জায়গায় সেই জিনিসগুলোকে পাওয়া যাচ্ছে। এই মেলাতে কুর্তি, প্লাজো, লেগিংস থেকে শুরু করে বাঁশ বেতের জিনিস, ফ্যাশন জুয়েলারির জিনিস, সায়া, ম্যাক্সি থেকে শুরু করে ফুড স্টল এবং রেডিমেড গার্মেন্টসও পাওয়া যাচ্ছে, বাচ্চাদের জিনিসও পাওয়া যাচ্ছে, মোটামুটি সব ধরনের ড্রেস মেটেরিয়াল এখানে পাওয়া যাচ্ছে। কয়দিন চলবে মেলাটা? 27, 28, 29 ছিল, ওটা এক্সটেন্ড করে 2 অক্টোবর করা হয়েছে, এবং 2 অক্টোবরেই এখানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে, কারণ নাচ, গান, আঁকা 3টে প্রতিযোগিতা ছিল। সেটা 2 অক্টোবর 6টার সময় দিশারিকা প্রাঙ্গণেই বিশিষ্ট জন যারা রয়েছেন জলপাইগুড়িতে তারা সবাইকে সার্টিফিকেট এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ যেগুলো প্রাইজ আছে মোমেন্টও সেগুলো প্রদান করবে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের কার্যালয়ে সবুজ উপভোক্তা দিবস বা গ্রিন কনজিউমার ডে পালিত হলো।
পূর্ব নির্ধারিত একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে সরকারি উপভোক্তা বিষয়ে জেলা দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানিয়েছেন। আজকে আমাদের আপনারা জানেন যে গত 28শে সেপ্টেম্বর মানে গতকাল আমাদের হচ্ছে পরিবেশ বান্ধব উপভোক্তা বিষয়ক দিবস গেছে, অর্থাৎ গ্রিন কনজিউমার ডে। তো তারই প্রতীক হিসেবে আমরা আজকে 29 তারিখে এটাকে অবজার্ভ করছি। মূলত পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক যে দপ্তর আছে জলপাইগুড়ি জেলা, তাদের সাথে আমরা যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেভাবে আমরা জানি পরিবেশের যেসব পরিবর্তন হচ্ছে আপনারা সকলেই জানেন, তাতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ফলে এটার একটা বড় দিক হচ্ছে যে আমরা যে ধরনের উপভোক্তা বা কাস্টমার হিসেবে আমরা আমাদের যে পরিচয়গুলো দিয়ে থাকি সেটা অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব হয় কিনা সেটা প্রশ্নচিহ্ন আছে। তো মূলত আজকে এই বিষয়টাকে সামনে রেখে আমরা এই দপ্তরের আধিকারিকরা আসছেন, বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন যারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা যা প্রতিনিয়ত যে সমস্ত পণ্য ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, সেই পণ্যগুলো অবশ্যই ইকো ফ্রেন্ডলি যাতে হয়, পরিবেশ বান্ধব হয়। তাতে করে কি হবে, আমাদের এই ব্যবহার্য সামগ্রীগুলো যদি পরিবেশ বান্ধব হয় তাহলে আমরা আমাদের জীবনটাকে আরও বেশি সুখকর আনন্দময় করতে পারি। সেই কারণেই মূলত আমাদের জনগণকে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে এই উদ্যোগ। গৃহস্থের বাড়ি থেকে প্রায় 5.5 ফুটের একটি গোখরো সাপ উদ্ধার করলেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। আজ জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগরের রথখোলা এলাকায় এক ব্যক্তির শোয়ার ঘরের থেকে উদ্ধার হয় সাপটি। পরে 500 মিটারের মধ্যে নিরাপদ জায়গা দেখে সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ বাবু বলেন, এদিন দুপুরে আমার কাছে খবর আসে ওই এলাকা থেকে। গিয়ে দেখা যায় পূর্ণবয়স্ক এই গোখরো সাপটি ঘরের মধ্যে থাকা খুঁটি ও টিনের মাঝামাঝি অবস্থায় আটকে রয়েছে। যেহেতু সাপটির যন্ত্রণা হচ্ছিল তাই সে মাঝে মধ্যেই ছোবল মারার চেষ্টা করছিল। আমি প্রায় 20 মিনিটের চেষ্টায় খুব সাবধানে সেটিকে বের করে নিয়ে আসি। যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে তাই সম্ভবত ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল সাপটি। গোখরো সাপ সাধারণত জলা জায়গা পছন্দ করে না, তাই ডাঙ্গা বা উঁচু জায়গাতেই এর আশ্রয় নেয় বলে তিনি জানান। আমাকে এই 12টা নাগাদ ফোন করে একজন রথখোলা, দেবনগর রথখোলার এখানে যে ঘরের মধ্যে একটা সাপ আছে। তো আমি যাই হোক যাই, গিয়ে দেখি যে সাপটা ঘরের যে কোনায় খুঁটি থাকে এবং টিন, তার মধ্যে এমনভাবে পেঁচিয়ে গেছে, পেঁচিয়ে পিছনে ড্রেসিং টেবিল, তার পেছনেই ও মানে অস্বস্তি একটা অবস্থা, ওর হুড তুলে বসেছিল। তো যাই হোক তারপরে সেটাকে আমরা ওই ড্রেসিং টেবিলটাকেও মানে কিছুটা সরিয়ে, অনেকক্ষণ সময় লাগছে ওটাকে যাতে ব্যথা না পায় সাপটা। গোখরো সাপ ছিল প্রায় 5.5 ফুট লম্বা এবং বয়স্ক সাপ। সাপটাকে ওখান থেকে উদ্ধার করি, উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গল কিছুটা দূরে 500 মিটারের মধ্যে আর কি ওটাকে আবার রিলিজ করা হলো। এটা ফিমেল ছিল না, আহত ছিল না, ও তো গিয়ে আটকে গেছে এবং ওর বেরোনোর কোনো জায়গা পাচ্ছিল না, কারণ যে টিন ছিল, টিনের এক পাশটা টিনের এবং খুঁটি দুটোর মাঝখানে দুটো প্যাচ খেয়ে বসেছিল, প্যাচ খেয়ে এবং ওর যন্ত্রণার জন্য ফনা তুলে বসেছিল। তো সেটার থেকে ওকে যতটা সুন্দরভাবে করা যায় সেটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি ওকে রেস্কিউ। হ্যাঁ, খুব স্বস্তি পেয়েছে এবং বাড়িতে বিশেষ করে ছোট বাচ্চারা ছিল আর কি, বাচ্চারাই বেশি, ঘরে টরে কেউ ঢুকছিল না। তারপর শোবার ঘরে এটা প্রায় 20 মিনিটের মতন লাগছে আমার ওটাকে ওখান থেকে বের করতে, আঘাত না দিয়ে আর কি, যেভাবে বের করা যায় সেভাবে বের করতে। কি বলবেন এই যে মানুষের বাড়িতে সাপ ঢুকে যায়? এখন ব্যাপারটা হচ্ছে যে জলপাইগুড়িতে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মূল কারণ। বৃষ্টির ফলে ওদেরও এই গোখরো সাপ বা এরা কিন্তু জল পছন্দ করে না, জল খুব একটা, তার ফলে এরা হয়তো আশ্রয় নিয়েছে এবং বৃষ্টি কমেছে, এখন ও বেরোনোর চেষ্টা করতে গিয়ে আর বেরোতে পারছিল না, মানে এমনভাবে ঢুকেছে বেরোতে পারছিল না। তারপরে ওকে উদ্ধার করা হয়েছে ওখান থেকে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। সকলেই মা দর্শনের অপেক্ষায়, প্রস্তুতি শেষের দিকে। উমার আগমনের আগে জলপাইগুড়ির মৃৎশিল্পীদের কাজ শেষ পর্যায়ে, শুরু হবে অলংকারের কাজ। কয়েকদিনের বৃষ্টির জন্য কিছুটা হলেও পিছিয়ে পড়েছে মৃৎশিল্পীদের কাজ, তবে জলপাইগুড়ি শহরের বেশিরভাগ মৃৎশিল্পীদের কাজ এখনো শেষের দিকে। শুরু করবে অলংকার লাগানোর কাজ। চলছে উমার আগমনের জন্য নতুনভাবে সাজসজ্জা, চক্ষুদানও শেষ। অপেক্ষায় রয়েছে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে যাওয়ার জন্য। বৃষ্টির খামখেয়ালির জন্য তেমন ভাবে কিছুই অসুবিধা হচ্ছে না বলেও তারা জানিয়েছেন। এখন তো মানে পুজো প্রায় চলে এসেছে, আপনাদের কাজ তো প্রায় শেষ পর্যায়ে দেখা গেছে, রেডি, আর বৃষ্টিও হলো, এবার কি মনে বলবেন? দেখুন, ব্যাপারটা কি যে আমাদের মোটামুটি ধরুন মাটির কাজ বাকি নেই, মাটির কাজ হয়ে গেছে অনেক আগে, আমাদের রঙের কাজও প্রায় শেষের পর্যায়ে। কিন্তু কিছু কিছু কারখানা আছে যাদের নাকি ধরুন শেষের দিকে প্রতিমা অর্ডার হয়েছে, হ্যাঁ, যাদের মাটির কাজ এখনও বাকি আছে, তাদের তো এই বৃষ্টিতে একটা বিরাট ক্ষতি হবে আর কি। ক্ষতি মানে প্রতিমা শুকোনোর ক্ষেত্রে একটা সমস্যা হবে। হ্যাঁ, তো পুজো কমিটি যারা নাকি পরের দিকে অর্ডার দেয়, বানানোর ব্যাপার থাকে, এই সমস্ত পুজো কমিটির একটু সমস্যা হবে আর কি। আপনাদের কি সমস্যা কোনো আছে? আমাদের আপাতত কোনো সমস্যা নেই, কিন্তু রঙের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সব কি রেডি প্রায়? হ্যাঁ, মোটামুটি রঙের কাজ রেডি, এবার ড্রেসিংয়ের কাজগুলো শুরু হবে। রোদ বৃষ্টির অসুবিধাতে আপনাদের কোনো কিছু হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, আমাদের সেরকমভাবে খুব একটা এফেক্ট করেনি আমাদের কারখানায়, যেহেতু আমাদের প্রতিমাগুলো আগের থেকে রেডি ছিল। হ্যাঁ, এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 0.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে চা শ্রমিকদের বোনাসের দাবিতে 12 ঘন্টা পাহাড় বন্ধ। সমস্যায় পর্যটক থেকে ব্যবসায়ীরা, কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। 2015 সালে ডুয়ার্সের চা বাগানের এক বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের দায়ে আসামির 10 বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.